আলহামদুলিল্লাহ, পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিভিয়াস ক্লাসে আমরা দু একটা সূত্র পরিচিত হয়েছিলাম, সেই সূত্রগুলো আবার আজকে রিভিউ করে নিচ্ছি। প্রথমে শিখেছিলাম আমরা টি সময় পর প্লাসের বের সূত্র, সেটা হলো v ইকুয়ালস টু vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার, vx ইকুয়ালস টু v নট cos থিটা নট থিটা নট, এবং vyটা বের করব v নট sin থিটা নট মাইনাস gt, এবং আনুভূমিক সরণ x নির্ণয় করব x ইকুয়ালস টু v নট cos থিটা নট t, এবং y ইকুয়ালস টু v নট sin থিটা নট t মাইনাস হাফ t স্কোয়ার। আচ্ছা, তো এইটা ছিল বেগ আর এটা ছিল আনুভূমিক সরণ x, এটা হলো উলম্ব সরণ y। আজকে আমরা নতুন একটি টপিক শুরু করব, সেটা হলো সর্বাধিক উচ্চতা। তো যারা আগে ক্লাসগুলো মিস করেছেন তারা এই সূত্রগুলো একটু লিখে দিতে পারো, সূত্রগুলো খুবই দরকারি, কাজে লাগবে। এখন আমরা চলে আসি পরবর্তী টপিক, সর্বাধিক উচ্চতা। খুব ইম্পর্টেন্ট টপিক এটা, সর্বাধিক উচ্চতা। তো সর্বাধিক উচ্চতা বলতে আসলে কি বোঝায়? বোঝায় যে প্রাসটি সর্বোচ্চ কত উপরে উঠবে, হাইস্ট ম্যাক্সিমাম টপ পয়েন্ট, যেখানে সে সর্বাধিক উচ্চতা আহরণ করবে। তো আমরা দেখে নিই, একটা প্রাচীর চিত্র কল্পনা করি। এই জায়গায় দেখো, ধরো একটা এটা আনুভূমিক, সাথে থিটা নট কোণে v নট বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। বস্তুটি কী করবে? সর্বাধিক উচ্চতা উঠবে, আবার ভূমিতে পতিত হবে। আচ্ছা, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট হবে সর্বাধিক পয়েন্ট, আর এই পয়েন্টের যে উচ্চতা সেটা থাকবে কি আমার সর্বাধিক উচ্চতা h। এখন একটা বস্তুর সর্বাধিক বা একটা প্রাসের সর্বাধিক উচ্চতা আমরা কখন চিনতে পারি? এটাকে দেখো আমরা x অক্ষ চিন্তা করতে পারি, আর এটাকে ধরতে পারি জায়গায় কত y অক্ষ, এটা হলো জায়গায় y অক্ষ। আচ্ছা, চিন্তা করতে পারি যে আমরা 19 অবশ্যই তোমরা শিখে আসছিলে যে উচ্চতায় প্রাসের শেষ বা বস্তুর শেষ বেগ শূন্য হয়ে যায়, মানে সে উপরে উঠবে না, তাহলে সেই অবস্থাকে আমরা বলতে পারি সর্বাধিক উচ্চতা। কিন্তু প্রাসের বেলায় একটু এডিট করে নিতে হবে, যে এখানে তোমার শেষ বেগ শূন্য হবে না। যে উচ্চতায় প্রাসের যে উলম্ব বেগ, আমরা প্রাসের দুই ধরনের বেগ চিন্তা করি, একটা হলো vx আর একটা কথা হবে তোমার জায়গায় vy। তো যে উচ্চতায় প্রাসের vy অর্থাৎ উলম্ব উপাংশ, vyটা কি হয়ে যাবে? উলম্ব উপাংশ শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাওয়ার অর্থ হলো প্রাসটা আর তোমার উপরে উঠতে চাইবে না বা উঠবে না, তখন সেইটুকু দূরত্ব উচ্চতাকে আমরা বলবো সর্বাধিক উচ্চতা h। আচ্ছা, কিন্তু vx থাকবে প্রত্যেকটা পয়েন্টে, vx থাকবে, vxটা বের করবে এই সূত্র থেকে বের করতে পারবা v নট cos থিটা নট, অর্থাৎ x অক্ষের আনুভূমিক উপাংশ, আর vyটা হবে উলম্ব উপাংশ কার? বেগের। আর আমরা জানি সর্বাধিক উচ্চতায় কি বেগ শূন্য হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি যে উচ্চতায় প্রাসের বেগের উলম্ব উপাংশ শূন্য হয়ে যায়, সেই উচ্চতাকে সর্বাধিক উচ্চতা বলে। সর্বাধিক উচ্চতা বলে, অর্থাৎ যে উচ্চতায় আমাদের প্রাসের উপরে ওঠার বেগ হলো কত? এই জায়গায় vyটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাকে বলতে পারি আমরা প্রাসের সর্বাধিক উচ্চতা, উলম্ব উপাংশ শূন্য হয়ে যাবে, সেই উচ্চতাকে আমরা বলতে পারি কি সর্বাধিক উচ্চতা। আচ্ছা, তাহলে সর্বাধিক উচ্চতায় আসার শর্ত হলো সবসময় vy ইকুয়ালস টু কত আসবে? এই জায়গায় 0 হবে। ওকে, তাহলে এইখানে আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে এইখানে আসতে তার কতটুকু টাইম লাগছে, সেটা হলো কত? এই জায়গায় হবে tm। সর্বাধিক উচ্চতায় আসার যে সময় সেটাকে আমি tm ধরে নিলাম। tm বললাম এর জন্য, সেটা হলো ম্যাক্সিমাম হাইটে ওঠার সময়, তাই আমি জায়গায় tm ধরে প্রকাশ করতেছি। তাহলে সুতরাং সর্বাধিক উচ্চতায় আসার জন্য আমার শর্তটা কি হবে? vy ইকুয়ালস টু কত আসতে হবে? 0। অনলি উলম্ব উপাংশ শূন্য হবে, কিন্তু vx থাকবে। তাহলে আমরা vy এর সূত্রটা আমরা কি শিখছিলাম? দেখো v নট sin থিটা নট মাইনাস gt। তাহলে আমরা এখান থেকে মানটা বসাই দিতে পারি, লিখবো জায়গায় v নট sin থিটা নট
মাইনাস জি, আর এখানে টি এম লিখে দিই, কারণ এটা সর্বাধিক উচ্চতা ওঠার জন্য সময়টা আমরা ইউজ করতেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই জায়গা থেকে যে জি টি এম ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট। ওকে, তাহলে সুতরাং আমার টি এম ইকুয়ালস টু আসবে ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এইটাই হলো তোমার সর্বাধিক উচ্চতায় উঠার সময়। এই সময়ের ভিতরে সে সর্বাধিক উচ্চতায় চলে আসবে। ওকে, এখন আমার কোয়েশ্চেন হইলো যে যখন সে এই জায়গায় আসলো তখন তার হাইটটা কত ছিল? যে হাইটটা হবে সেটাই তো হবে এইচ, কিন্তু আমরা হাইট বের করবো কিসের থেকে? প্লাসের উলম্ব সরণ বের করবো ওয়াই থেকে। ওয়াই ইকুয়ালস টু আমরা জানি কি ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমার ওয়াই বের করতে গেলে কি কি লাগে? কত বেগে নিক্ষেপ করছো? ভি নট লাগবে, থিটা নট লাগবে, টাইম লাগবে। ভি নট আর থিটা নটটা আমরা ধরে নিলাম, আর টাইমটা পেয়ে গেলাম ভি ওয়াইকে 0 ধরে টাইমটা কত পাইলাম? টি ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট বাই জি। এখন তুমি এই টাইমের মানটা এখানে বসায় দাও, তাহলে তুমি ওয়াইয়ের মানটা পেয়ে যাবে, আর যে ওয়াইটা পাবা সেটাই হবে কি তোমার সর্বাধিক উচ্চতা। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি, তোমরা তুলে নাও যে কীভাবে এই টি এম এর মানটা আসলে। এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। যখনই বুঝবা যে তোমাকে সর্বাধিক উচ্চতার সময়টা বের করতে হবে, সেই সময়টা বের করবা এই সূত্র দিয়ে, ভি নট সাইন থিটা নট বাই জি। আচ্ছা, এখন আমরা একটু পরবর্তী ক্যালকুলেশনে যাই কীভাবে আমরা এইচটা বের করতে পারি। আমি বললাম হলো, দেখো যখন টি এর মানটা হবে টি এম, তখন ওই টি এম একটা টি এম বসিয়ে তুমি যে ওয়াইটা বের করবা সেটা কী হয়ে যাবে? এইচ, সর্বাধিক উচ্চতা। তাহলে আমরা ওয়াই এর সূত্র কি জানি? ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ কত? জি টি স্কোয়ার। ওকে, এখন ওয়াইয়ের মানটা এইচ হয়ে যাবে। কেন এইচ হয়ে যাবে? কারণ যখন আমি সময়ের মানটা সর্বাধিক উচ্চতা উঠার সময় এটা বসাই, তাহলে লিখতে পারি এই জায়গা থেকে ভি নট সাইন থিটা নট টি এম মাইনাস হাফ জি টি এম হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন টি এম এর মানটা এখানে বসিয়ে দিই। তো টি এম মানটা যেখানে বসিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট, টি এম এর মানটা হলো ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি মাইনাস এখানে আসলো হাফ জি মানে জি বাই 2, আর এটাকে স্কোয়ার করে দিই। টি এমটাকে যদি স্কোয়ার করে বসাতে পারলে লিখতে যাবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই কত আসবে জায়গায়? দেখো জি স্কোয়ার। যে টি এম এর মানটা এখানে বসাইলাম, বসে স্কোয়ার করে দিচ্ছি। দেখো এই জি আর এই জি স্কোয়ার কি যায়? কাটাকাটি যায়। তো কাটাকাটি গিয়ে আমি লিখতে পারি এটা থাকবে কত এই জায়গায়? হাফ জি। আচ্ছা, এখন দেখো নিচে জায়গায় জি আছে, এই জায়গায় জি আসছে, এটাকে আমি সিম্পলভাবে লিখতে পারি যে এইভাবে গুণ করে দিই। উপরে দুইটাকে লিখতে পারি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট, বা তোমরা যেভাবে সেভাবে লিখতে পারতা চাইলে। পরে আমি ক্যালকুলেশন করি, তাহলে নিচে আসবে কত? অনলি জি, আর মাইনাস এই জি জি কাটা, উপরে আসবে কত? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই টুয়াইস জি। এখন এই জায়গা থেকে তুমি টুয়াইস জি লসাগু নাও। টুয়াইস জি যদি লসাগু নাও তাহলে মানটা আসতেছে এরকম, জি জি কাটা 2 ইন্টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। দেখো দুইটা ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট থেকে একটা ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট চলে যাবে। তাহলে গেলে এটা আমরা এইভাবে লিখতে পারি, পরবর্তী ক্যালকুলেশন হবে এরকম। তো সুতরাং এইচ ইকুয়ালস টু বিয়োগ করে দিলে একটা থাকে, তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই টুয়াইস জি। এইটা হলো তোমার সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, সর্বাধিক উচ্চতা এইচ নির্ণয়ের সূত্র। এই সূত্রের সাহায্যে তুমি সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে পারবা। পাশাপাশি আমরা এটা বের করছি যে সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগে সেই টিএম এর সাহায্যে। সেই টিএম বা সর্বাধিক উচ্চতা ওঠার সময়টাও মনে রাখবা, সেটা হবে যেরকম টিএম ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এটাও তোমার সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। আচ্ছা, তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারছো যে কীভাবে সর্বাধিক উচ্চতা নির্ণয় করলাম। প্রমাণটা দেখালাম এই জন্যই যেন তোমাদের সূত্রটা কীভাবে আসছে জানা থাকা জরুরি। যদি না জানা থাকে তোমাদের ম্যাথ করতে একটু প্রবলেমে পড়বা। আচ্ছা, তাহলে আমরা এইচ পেয়ে গেলাম, টিএম পেয়ে গেলাম। এরপর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো বিচরণকাল। তোমরা এটা তুলে নাও। আমরা এখন বের করব বিচরণকাল কাকে বলে। বিচরণকাল জিনিসটা কি আসলে? বিচরণকাল
বিচরণকাল যদি শুরু করতে চাই তাহলে হবে এরকমভাবে চিন্তা করতে পারো যে একটা প্রাসকে আমরা নিক্ষেপ করলাম কত বেগে ভি নট বেগে থিটা নট কোণে। প্রাসটা কী করে প্রথমে সর্বাধিক উচ্চতায় উঠবে, আবার কী হবে ভূমিতে পতিত হবে। সর্বাধিক উচ্চতায় উঠলো, আবার কি করবে সে ভূমিতে পতিত হলো। তাহলে এই যে সর্বাধিক উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগছে টিএম, নামতে কতটুকু সময় লাগবে টিএম সময় লাগবে। অর্থাৎ বিচরণকাল বলতে বোঝায় তুমি প্রাসটাকে এখান থেকে নিক্ষেপ করছো, সে এখানে আসছে পড়ছে, এই যে পড়তে যেই টাইমটা লাগবে টোটাল টাইম, অর্থাৎ প্রাসকে নিক্ষিপ্ত করলে ওই প্রাসটি ভূমিতে পড়া পর্যন্ত যে সময়, সেই সময়টাকে আমরা বলতে পারি কি বিচরণকাল। আর আমরা মনে রাখবা যে উঠতে যে সময়টা লাগে সর্বাধিক টিএম, নামতেও ঠিক একই সময় লাগবে টিএম। অর্থাৎ এই টোটাল ডিউরেশন অফ টাইম, টোটাল টাইমটাকে আমরা বলতে পারি কি জায়গায় বিচরণকাল টি। এখানে টোটাল এখান থেকে শুরু করে সে নামতে যে সময় লাগবে, তাহলে আমি বলতে পারি বিচরণকাল টি ইকুয়ালস টু টিএম প্লাস টিএম, দ্যাট মিনস 2TM, অর্থাৎ দুইটা গুণ হয়ে যাবে। তাহলে 2TM এর মান কত জানি আমরা ভি নট সাইন থিটা নট বাই জি, মানটা এখানে বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। অর্থাৎ আমার বিচরণকালের সূত্রটা হলো এরকম, ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2V নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এটা টোটাল টাইম, যেই টাইমের মধ্যে সে ভূমিতে আইসা পড়বে, ঠিক আছে। অর্থাৎ এটাও বলতে পারো একটা প্রাস যতক্ষণ ধরে শূন্য অবস্থান করে, মানে ভূমিতে পড়ার আগ পর্যন্ত যে সময়টা লাগে সেই সময়টাকে বলবো আমরা কি বিচরণকাল। এটা হবে তোমার সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে তার ডাবল। দ্যাট মিনস এটা ছিল আমার ভি নট সাইন থিটা নট বাই জি, তার সাথে আমি 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত আসলো জায়গায় 2V নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট সূত্র, মনে রাখবা। আচ্ছা, বিচরণকালের পরে আমার যেই জিনিসটা খুবই দরকার সেটা হলো আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা, আমি বিচরণকাল সূত্রটা মুছে দিচ্ছি, এরপরে আমরা দেখব আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা রেঞ্জ। রেঞ্জ হলো যে এইটা, এখান থেকে তুমি নিক্ষেপ করছো বস্তুটাকে, এখানে এসে পড়ছে, যে এইটুকু যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলবো কি আনুভূমিক পাল্লা আর। অর্থাৎ প্রাসটি আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে, আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পাল্লা বলে। তাকে কি বলবা? পাল্লা বা আনুভূমিক পাল্লা বলে। ভূমি বরাবর যে দূরত্ব থেকে পড়বে, যদি এখান থেকে মারছ সে এখানে পড়লো, এই যে এখান থেকে এখানে যে ভূমি বরাবর দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলবো কি পাল্লা আর। তাহলে আমি বলতে দেখি এখান থেকে নিক্ষেপ করলা, সে এখানে এসে পড়লো, টোটাল কত সময় লাগবে? টোটাল বিচরণকালের সময়টা লাগবে। তাহলে আমি রিভার্সলি বলতে পারি, আমরা এক্স অক্ষ বরাবর যে দূরত্ব মাপি তাকে আমরা বলি এক্স বা আনুভূমিক সরণ। তাহলে এই টি সময়ে সে যতটুকু এক্স দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে তোমার কি জায়গায় পাল্লা। অর্থাৎ সহজ ভাষায় যদি তোমাকে বলতে চাই, একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা, বস্তুটা ভূমিতে ও যত দূরে গিয়ে পড়বে সেই দূরত্বটাকে বলবো কি আমরা পাল্লা। তাহলে একটা জিনিস চিন্তা করবা যে যখন সময়ের মানটা স্মল টি আমার ক্যাপিটাল টি হবে, তখন তুমি যে এক্স বের করবা সেটাই হবে পাল্লা আর। অর্থাৎ আর বলতে বোঝাচ্ছে এই জায়গায় এক্স অক্ষ বরাবর দূরত্ব যেমনটা ছিল সর্বাধিক উচ্চতা মানে ছিল ওয়াই অক্ষ বরাবর দূরত্ব সবচেয়ে বেশি, ঠিক তেমনি এক্স অক্ষ বরাবর সবচেয়ে বেশি যে দূরত্বটা হবে যেখানে গিয়ে পড়বে সেটাই হবে কি পাল্লা। তুমি যদি একটা বস্তু বা প্রাসের পাল্লা জানো, তুমি বুঝতে পারবা বস্তুটা কত দূরে গিয়ে পড়বে, সেটা আইডেন্টিফাই করতে হবে আমার কী লাগবে? পাল্লা আর লাগবে। আর তো এক্স অক্ষ বরাবর, তাহলে আমাকে এক্সের মানটা বের করতে পারলে আমরা কি পেয়ে যাব? পাল্লা আর পেয়ে যাব। তাহলে আমরা এক্সের ভ্যালু যদি বের করতে চাই, তাহলে এক্সের ভ্যালু বের করার সূত্রটা কি ছিল? আমি লিখেছিলাম শুরুতে, সেটা ছিল এক্স ইকুয়ালস ছিল ভি নট কস থিটা নট, কত ছিল? টি। আচ্ছা, যখন আমি টি এর মানটা ক্যাপিটাল টি বসাবো তখন এক্সটা কী হয়ে যাবে? এই জায়গায় আর হয়ে যাবে। অর্থাৎ আমি লিখতে পারি যে ভি নট কস থিটা নট ইন্টু ক্যাপিটাল টি, তখন এই এক্স এর মানটা কী হয়ে যাবে? এই জায়গায় আর হয়ে যাবে। মানে এই সময়ের মধ্যে তুমি যে এক্সটা বের করবা সেটাই হবে কি? পাল্লা আর।
তাহলে আমরা ক্যাপিটাল টি সূত্র জানি 2v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে r ইকুয়ালস টু ভি নট কস থিটা নট, টি এর মানটা বসিয়ে দিলাম 2v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। ভি নট গুণ করার কারণে সেটা হয়ে যাবে ভি নট স্কোয়ার 2 সাইন থিটা নট কস থিটা নট ডিভাইডেড বাই জি। আর ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা, দ্যাট মিনস সাইন 2 থিটা। তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এটাই হলো পাল্লা আর নির্ণয়ের সূত্র। তো আজকে আমরা এই 4টা নতুন সূত্রের সাথে পরিচিত হলাম। তোমরা এই 4টা সূত্র বাসায় ভালোভাবে মুখস্থ করে রাখবা, আর আগে যে 4টা সূত্র দিয়েছে সেগুলো মুখস্থ রাখবা। নেক্সট ক্লাস থেকে আমরা এই সূত্রগুলো দিয়ে কীভাবে ম্যাথ করতে হবে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।